এক সপ্তাহ হয়ে গেল, প্রতি সপ্তাহের মতো আবার টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি অভ্র। আনন্দবাজার.com-এ আপনারা প্রতি সপ্তাহে গোটা সপ্তাহে টেক রাউন্ড আপ দেখেন আমাদের এই শোতে। টেক নিউজ তো চলতেই থাকবে, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আছে, সেগুলো তো বলবোই, তবে তার সাথে আজকের ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি বিশেষ কিছু কথা বলতে চাই, যেগুলো শুনলে আপনারও ইচ্ছা করবে যে লাইক দিয়ে দিই, কারণ আপনারও কিছু উপকার হবে। আর তারপর যদি মনে হয় যে নিয়মিত আমাদের ভিডিও দেখবেন, তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রার পর স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা কেমন হবে সেই ব্যাপারে কিছু খবর আসা শুরু হয়ে গেছে। 2026 সালের জানুয়ারি মাসে স্যামসাং এর S সিরিজের ফোন সাধারণত লঞ্চ হয়। তো আমরা যেহেতু বছরের দ্বিতীয়ার্ধে চলে এসেছি, তাই লিকস আসা শুরু হয়েছে। S26 আলট্রাতে কিছু অপ্রত্যাশিত আপগ্রেডেশন আমরা দেখতে পাবো, এটা আশা করা যাচ্ছে। লিকস অনুযায়ী যে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটা হয়, সেই ক্যামেরাটার অ্যাপারচার এবার আরো বড় হয়ে যাবে, যার ফলে লাইট আরো বেশি আসবে, ছবি আরো ভালো উঠবে। দ্বিতীয়ত যে টেলিফটো লেন্সটা থাকে, যেটা 5x জুম করতে পারে অপটিক্যাল, সেই টেলিফটো লেন্সটা তারও অ্যাপারচারের সাইজ বেড়ে যাবে। অর্থাৎ স্যামসাং ক্যামেরার ক্ষেত্রে বেশ কিছু আপগ্রেডেশন করতেই পারে। এআই এমনিতেই এসে গেছে, ইমেজ প্রসেসিং খুব ভালো হচ্ছে এআই এর সাহায্যে। এবার ক্যামেরার সেন্সর যেটা চায়, অর্থাৎ তার যে খিদেটা, লাইটের খিদেটা, যত বেশি আলো আসবে সে তত ভালো ছবি দেবে। তো সেই জায়গাতে স্যামসাং যদি বেশি আলো দিয়ে দিতে পারে, বাকিটা এআই মনে হয় ম্যানেজ করে দেবে। স্যামসাং আবার সেরা ক্যামেরা ফোন এই শিরোনামটা উদ্ধার করেই নেবে। পরের আপগ্রেডেশন হচ্ছে ফাস্ট চার্জিং। স্যামসাং এর ফোনে, মানে যে কোনো ফ্ল্যাগশিপ ফোনে আমরা সবসময় বলতাম এত স্লো চার্জিং কেন থাকে, স্যামসাং তাও 45 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছে S25 আলট্রাতে। এবার S26 আলট্রাতে তারা 60 ওয়াট দিচ্ছে, না 80 ওয়াট নয়, এটা ঠিকই, তবু 60 ওয়াট মানে সেটা আমাদের খিদে বা প্রত্যাশা বোধহয় পূরণ করতে পারবে। এর পরের যে আপগ্রেডেশনটা, সেটার পিছনে ব্যাটারি কিছুটা দেয়, তবে ব্যাটারি বড় হচ্ছে না, 5500 mAh হচ্ছে না, 5000 mAh ব্যাটারি থাকবে। কিন্তু যেহেতু এখন সিলিকন কার্বন ব্যাটারি পাচ্ছি, যেটা ছোট জায়গায় অনেক ডেন্সড ভাবে থাকতে পারছে, বেশি ব্যাকআপ দিচ্ছে, তো সেই ব্যাটারি দিয়ে এবার ফোন পাতলা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। আমি জানি না স্যামসাং অ্যাপেলের মতো কোম্পানি হালকা আর পাতলা ফোনের দিকে কেন ছুটছে, যেখানে চাইনিজ ব্র্যান্ডগুলো কিন্তু আরো বড় ব্যাটারির দিকে ছুটছে। 10,000 mAh ব্যাটারির ফোন মনে হয় কিছুদিনের মধ্যেই নিয়ে আসবে রিয়েলমি, শাওমি কেউ একটা। এবং তারপরের যে আপগ্রেডেশনটা, সেটা শুনে আমি একটু অবাক হয়ে গেছি, এটা কি করে পসিবল। স্যামসাং বলছে তারা আরো বড় ডিসপ্লে দেবে। এমনিতেই স্যামসাং S25 আলট্রা দেখুন, এত বড় ডিসপ্লে এই ফোনটাতে, তারপর যদি এর থেকেও বড় ডিসপ্লে আসে, সেটা কি আমাদের পকেটে ফিট করবে? আমার মনে হয় ডিসপ্লে খুব বেশি বড় হবে না, কিন্তু বেজেল হয়তো আরও পাতলা হয়ে যাবে, হয়তো একটু কার্ভ হয়ে যাবে ফোনটা। আবার হয়তো আমরা কার্ভ ডিসপ্লে ফিরে পাবো, কারণ হয়তো আমরা আর টাইটেনিয়াম ফ্রেম বা টাইটেনিয়াম বডি পাবো না। দেখা যাক, এই জায়গাটা এখন রহস্য রয়ে গেছে। বাদ বাকি আমরা আশা করতে পারি স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রাতে কি কি থাকবে, তবে আরও লিক্স আসতেই থাকবে গোটা বছর জুড়ে, মানে বাকি সময়টা জুড়ে আসতে থাকবে, আর আমাদের ভিডিওতে সেগুলো আমরা শেয়ার করতেই থাকবো। দ্বিতীয় খবর, শাওমি ইন্ডিয়ার সাব ব্র্যান্ড যে পোকোর ফোন যথেষ্ট বিক্রি হয়, জনপ্রিয়। তার যে চিফ হিমাংশু ট্যান্ডন, যার সাথে আমরা একটা ইন্টারভিউও করেছিলাম কলকাতাতে বসে পার্ক হোটেলে, তো সেই হিমাংশু ট্যান্ডন এবার কিন্তু পোকো ছেড়ে দিলেন, এবং তার ফলে একটা বড় শূন্যতা তৈরি হবে। এছাড়া হিমাংশু ট্যান্ডন সম্ভবত, এরকম একটা খবর আছে যে তিনি নাথিং ফোনে জয়েন করতে পারেন। নাথিং কোম্পানিতে যদি তিনি জয়েন করেন, নাথিং এমনিতেই পোকোর কম্পিটিটার, তো সেখানে জয়েন করলে সেটা কিন্তু বড় সড়ো পরিবর্তন হবে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে, সেটা একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু অন্যদিকে এরকম খবরও শোনা যাচ্ছে, বিজনেস ওয়ার্ল্ডে এরকম নিউজ ঘুরছে যে শাওমি এবার হয়তো পোকো সাব ব্র্যান্ডটাকে ক্লোজ করেই দিতে পারে, মানে পোকো আবার শাওমির সাথে মিশে যাবে, কারণ এখন পোকো সাব ব্র্যান্ডের সেরকম কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। কেন বলছি সেটা পরের খবরেই বুঝতে পারবে। পরের খবর, Q2 2025, মানে শেষ 3 মাসে ইন্ডিয়াতে টপ 5 স্মার্টফোন সেলিং ব্র্যান্ড কারা? ক্রমান্বয়ে ভিভো, স্যামসাং, ওপো এবং তারপর রেডমি আর রিয়েলমি। এখানে দেখা যাচ্ছে যে পোকোর মার্কেট শেয়ার 21%, কিন্তু তারা গ্রো করেছে 31%। স্যামসাং এর মার্কেট শেয়ার 16%, কিন্তু তারা গ্রো করেছে মাত্র 2%। সেখানে ওপো যথেষ্ট ভালো করেছে, তারা কিন্তু 13% মার্কেট শেয়ার রেখেছে, কিন্তু তাদের গ্রোথ 11%। অন্যদিকে শাওমি আর রিয়েলমির মার্কেট শেয়ার কমে গেছে। শাওমির বিশেষ করে ড্রাস্টিক্যালি একটা বড় চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, 27% মার্কেট শেয়ার তাদের কমে গেছে। রিয়েলমির মার্কেট শেয়ার কমেছে 17%। এবং এই যে এই হিসাবে কিন্তু ভিভোর সাথে আইকুকে যোগ করা হয়নি, করলে নাম্বারটা আরো বেড়ে যেত ভিভোর পরে। এবং ওপোর সাথেও কিন্তু OnePlus-কে ধরা হয়নি এই হিসাবে, সেক্ষেত্রে ওপো হয়তো আরো উপরে উঠে যেত। তবে ভাববেন না শাওমির সাথে এখানে পোকোকে ধরা হয়নি। পোকো আর শাওমি তাদের মিলিত যে সেল, সেটা
এখন 27% কমে গেছে। মার্কেট শেয়ার মাত্র 13%। সেক্ষেত্রে পোকো সাব ব্র্যান্ডটার আর মনে হয় খুব একটা কিছু প্রাসঙ্গিকতা নেই। পোকো অলরেডি বদনাম হয়ে গেছে তাদের মাদারবোর্ড ডেড ইস্যুর জন্য, তাদের গ্রিন লাইন ইস্যুর জন্য। তো সেই জায়গাটাতে তারা কাম ব্যাক করার খুব চেষ্টা করছিল, সেটা করতে পারছে না বা পারবে না বলে একটা আশঙ্কা হচ্ছে। তো এই প্রসঙ্গেই বলি যে আমি যে কথাটা আপনাদের বলছিলাম যে এই শাওমি রিয়েলমির মতো কোম্পানিগুলো কেন পিছিয়ে যাচ্ছে, এই চাইনিজ ব্র্যান্ডগুলো কেন মার্কেট শেয়ার এত হারিয়ে ফেলছে। তার মূল কারণ এই কোম্পানিগুলো মার্কেটে পেনিট্রেট করতো প্রাইসের ওপর খেলে। তারা প্রাইস টু পারফরমেন্স রেশিও খুব বেশি দিত, পয়সা উসুল ফোন দিত আমাদের, আমরা সেই ফোনগুলোর প্রতি অ্যাট্রাক্টেড হতাম, একটা উন্মাদনা তৈরি হতো। এখন স্মার্টফোনে সব কোম্পানিই ভালো ফোন বানাচ্ছে, সবার স্পেসিফিকেশনসই কাছাকাছি। বিশেষ করে এতদিন ধরে স্মার্টফোন চালাতে চালাতে আমরা এই ব্যাপারটা শিখে ফেলেছি যে স্মার্টফোনের স্পেসিফিকেশন শেষ কথা বলে না, স্মার্টফোনের এক্সপিরিয়েন্সটা শেষ কথা বলে। সেই জায়গাতে গিয়ে শাওমি রিয়েলমির মতো কোম্পানি কিন্তু পিছিয়ে পড়ছে। তারা চিরকালই কম দামে বেশি স্পেসিফিকেশন দিয়ে বাজার ধরতে চেয়েছে, সেই খেলাটা কিন্তু আর খেলা যাচ্ছে না। আপনাদেরকে এটাই বলার যে আপনারা স্পেসিফিকেশন দেখে ফোন কিনবেন না। শুনলে মনে হতে পারে এই ফোনটাতে এত ভালো ভালো জিনিস আছে, এত বড় ব্যাটারি, এত মেগাপিক্সেলের ক্যামেরা, এত ওয়াটের ফাস্ট চার্জিং, সব বড় বড় সংখ্যা। তো ফোনটার এক্সপিরিয়েন্স হয়তো ভালো নয়, সফটওয়্যার সেভাবে অপটিমাইজড নয়, ফোনে আপডেট হয়তো ঠিকঠাক নিয়মিত আসে না। সেক্ষেত্রে একটা ফোন কিনতে চাইলে আমি সবসময় এটাই সাজেস্ট করি যে ফোনটা একবার এক্সপিরিয়েন্স করে দেখুন, ফোনটা কত ভালো আপনাকে এক্সপিরিয়েন্স দিতে পারছে, আপনি নির্ঝঞ্ঝাটে চালাতে পারছেন কিনা। একটা ফোন যেন আপনার মাথা ব্যথা না হয়ে যায়, সেটা যেন আপনার জীবনকে কিছুটা সহজ করতে পারে। এই ব্যাপারটা যদি দেখে কেনেন তাহলে ফোন কেনার ক্ষেত্রে ঠকে যাওয়ার বা পরে আফসোস করার সম্ভাবনাটা অনেক কমে যায়। পরের খবর, ইন্ডিয়ান গভর্নমেন্ট 26টা ওয়েবসাইট আর 14খানা অ্যাপ্লিকেশন ব্যান করে দিয়েছে, এবং এটা ব্যান করেছে 25টা ওটিটি প্ল্যাটফর্ম থেকে। কারণ এখানে এমন কিছু কন্টেন্ট দেখা আসছিল যেগুলো অস্বস্তিকর বা যেগুলো সমাজের উপর খারাপ প্রভাব ফেলছিল। তো এই সিদ্ধান্তে তো আমি খুশি, আপনারা কে কতটা খুশি কমেন্টে লিখে জানাবেন, লাইক করেও খুশিটা জানাতে পারেন। পরের খবর, এনভিডিয়ার জিপিইউ নিয়ে। চায়না এখন এআই এর দৌড়ে অনেকটা পিছন থেকে শুরু করেও আমেরিকার কাছাকাছি চলে আসার চেষ্টা করছে। কিন্তু আমেরিকা টেকনোলজির জগতে এতটাই এগিয়ে ছিল এবং তারা এআই এর রেসটা এত আগে শুরু করেছে যে পেছন থেকে এসে সেই জায়গাটা ক্যাচ করা চায়নার পক্ষে খুবই অসম্ভব বা কঠিন হয়ে উঠছে। তো রিসেন্টলি জানা যাচ্ছে যে আমেরিকা যে চায়নার উপর ব্যান লাগিয়েছিল, যার ফলে এনভিডিয়ার জিপিইউ চায়নাতে এক্সপোর্ট করা যাচ্ছিল না বা চায়নাতে অ্যাভেলেবেল ছিল না, সেটা স্মাগল হয়েছে। এটা খুব অবভিয়াস ব্যাপার যে কোনো জিনিস খুব রেস্ট্রিক্টেড হলে সেই জিনিসটা স্মাগল হয়। $1 বিলিয়ন এনভিডিয়ার জিপিইউ স্মাগল হয়ে চায়নাতে গেছে। অর্থাৎ চায়নার অ্যাক্সেসটাকে পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না, চায়নারকে বা চাইনিজ মানুষদেরকে বেশি টাকা খরচা করে এগুলো কিনতে হচ্ছে। এবং আরও একটা সমস্যা হচ্ছে, এই জিপিইউগুলো যখন খারাপ হয়ে যাচ্ছে বা যে কোনো সমস্যা হচ্ছে, সেগুলো সারানোর খরচা অনেক বেশি পড়ে যাচ্ছে। কারণ এনভিডিয়া তো অফিসিয়ালি ওগুলো সারাতে পারবে না, ওয়ারেন্টি তো থাকবে না। স্ন্যাপড্রাগন এআই স্মার্ট গ্লাসের জন্য আলাদা করে একটা চিপ বার করেছে, নাম এয়ার 1+, জেনারেশন 1-এর চিপ, এবং এই চিপ দিয়ে এক বিভিন্ন কোম্পানি এসে পড়েছে মার্কেটে, তারা তৈরি করা শুরু করে দিয়েছে। এবং এটা খুবই স্বাভাবিক, কারণ নেক্সট হ্যাপেনিং থিং যেটা স্মার্টফোনের পরে, সেটা অবভিয়াসলি এআর বা ভিআর গ্লাস। অ্যাপেলের পরীক্ষাটা ব্যর্থ হয়েছে বা সেভাবে সফল হতে পারেনি, কিন্তু তারপর মেটা রেবেনের কোলাবোরেশন সেটা যথেষ্ট সফল বলা যায়। এবার আমাদের ইন্ডিয়ান লেন্সকার্ট, তারা কোয়ালকমের সাথে টাই আপ করছে। লেন্সকার্ট এবার স্মার্ট গ্লাস নিয়ে আসতে চলেছে। তো রেবেন মেটা গ্লাসের ইন্ডিয়ান কম্পিটিটার পীয়ূষ বানসাল, তিনি কোয়ালকমের সাথে কোলাবোরেশন করছেন, এরকম বেশ কিছু লঞ্চ ইভেন্ট হয়েছে, এরকম আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখে ফেলেছি অলরেডি। তো এই কম্পিটিশনটা শুরু হলে আমরা কত কম দামে এআর বা ভিআর গ্লাস পাবো আগামী দিনে, এটা একটা দেখার মতো বিষয় হবে। রেবেন মেটা গ্লাস 30,000 রুপির উপরেই দাম থাকে বা তার আশেপাশে দাম থাকে। আপনারা কারা কারা ইউজ করছেন সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। কিন্তু যখন লেন্সকার্ট এটা নিয়ে আসবে, তারা যদি কোয়ালিটি ঠিকঠাক দিতে পারে, যদি ঠিকঠাক আমাদের পছন্দ মতো জিনিস ডেলিভার করতে পারে এবং তারপর দাম কিছুটা কম রাখে, অবভিয়াসলি ইন্ডিয়ান কোম্পানি বলে আমাদের এক্সপেকটেশনস যে দাম কিছুটা কম থাকবে, তো সেই দামে যদি আসে, এবার আমরা হাতে হাতে যেরকম স্মার্টফোন এতদিন দেখছিলাম, এবার চোখে চোখে আমরা এআর গ্লাস দেখব। পরের খবরটা, এটা আরো ইন্টারেস্টিং খবর এবং এটাই শেষ খবর। এই যে আমরা এক্ষুনি বললাম না, মেটাকে হয়তো দামের দিক দিয়ে পিছনে ফেলে দিতে পারে কোনো ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু মেটার যে টেকনোলজি আছে, তারা যেভাবে রিসার্চ করছে, তারা বোধহয় ওয়ার্ল্ডের সব কোম্পানিকে পিছনে ফেলে দেবে। মেটা একটা রিস্টব্যান্ড আমাদের দেখিয়েছে, যে রিস্টব্যান্ডটা দিয়ে কম্পিউটারকে কন্ট্রোল করা যাচ্ছে হাতের জেস্চারের মাধ্যমে, অর্থাৎ আমরা হাত নাড়িয়ে নির্দেশ দিতে পারবো যে কি হবে না হবে। ভাবুন জিনিসটা, এয়ার গ্লাসের ক্ষেত্রে এই জিনিসটা কতটা কার্যকরী হতে পারে, বা এর আরো অনেক সুদূরপ্রসারীও প্রভাব থাকতে পারে। মেটা যেটা ডেমনস্ট্রেট করেছে, সেখানে দেখাচ্ছে যে হাত দিয়ে, খালি হাতে এরকম ভাবে লেখার মতো কিছু ভঙ্গি করা হচ্ছে এবং অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে। কিন্তু স্মার্ট গ্লাসের ক্ষেত্রে আমরা যদি শুধু এয়ার জেস্চার করে, মানে হাত নাড়িয়ে স্মার্ট গ্লাসকে নির্দেশ দিতে পারি,
তাহলে তার সম্ভাবনাটা সীমাহীন। এতদিন আমরা এরকম ভাবতাম যে স্মার্ট গ্লাসের সাথে কোনোভাবে একটা ডিভাইস কানেক্টেড থাকবে বা ফোন কানেক্টেড থাকবে, তার মাধ্যমে সবকিছু অপারেট হবে। কিন্তু আমাদের ফোন যদি টাচ করতে নাই হয়, ফোনের যদি প্রয়োজন নাই পড়ে, আমরা চোখের সামনে একটা ডিসপ্লে আছে যেটা আমাদের স্মার্ট গ্লাস, সেটাতে সবকিছু দেখছি এবং সেটাতে টাচ করতে অসুবিধা বলে আমরা জাস্ট হাত নাড়িয়ে সেটার সব কাজ করে নিচ্ছি, কন্ট্রোল করে নিচ্ছি। এই ব্যাপারটা হলে স্মার্টফোন কিন্তু একেবারে রিপ্লেস হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনাও রয়েছে। কারণ হ্যান্ড জেস্টারকে এতদিন ডিটেক্ট করা হতো যেভাবে বিভিন্ন রকম ইনফ্রারেড দিয়ে বা ক্যামেরা দিয়ে, যে স্মার্ট গ্লাসে যে ক্যামেরা আছে সেটা হাতকে ডিটেক্ট করতো, তার ম্যাপ তৈরি করতো, এইভাবে যে জিনিসগুলো করা হতো সেই জিনিসটা আর এভাবে নির্ভরশীল থাকবে না স্মার্ট গ্লাস বা অন্য কিছুর ওপর। সেটা সরাসরি মানে আমাদের রিস্টের যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আছে বা যে কিছু পালস টালস আছে, সেই সব পালসগুলোকে ডাইরেক্ট ব্রেন ডিটেক্ট করতে পারবে বা ব্রেনের থেকে কিছু মেসেজ এসে সেইটার মাধ্যমে কম্পিউটারে বা এয়ার গ্লাসে বা ফোনে বা যে কোনো ডিভাইসে যেতে পারবে। তার ফলে জিনিসটা এরকমই হবে যে পৃথিবীকে আমরা হাতের ইশারায় নাচাতে পারবো। আপাতত আপনি হাতের ইশারায় সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখতে পারেন আমাদেরকে ফলো করার জন্য। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।